ঘটনার পেছনেও অনেক ঘটনা থাকে, তার পেছনেও অনেক ঘটনা থাকে। আমরা এই ঘটনার পেছনে অনুষ্ঠানের মাধ্যমে ঘটনার পেছনের ঘটনা জানতে চাই, সুযোগ পেলে তার পেছনের ঘটনাও জানতে চাই। আমরা কয়েকদিন আগে জেনেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিক্রি হয়ে গেছে বা এর একটা অংশ বিক্রি হয়ে গেছে। এই ঘটনা আমাদের সবাইকে অবাক করেছে। এই প্রতিবেদনটি যিনি তৈরি করেছেন তিনি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের এডিটর। তার কাছ থেকে আসলে আমরা শুধু একটা প্রতিবেদনের মধ্যে 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে হয়তো সারাংশ জেনেছি। তিনি কিভাবে এই ঘটনাটি জানতে পারলেন এবং কিভাবে উদ্ঘাটন করলেন, কিভাবে প্রমাণ করলেন, এই পুরো প্রক্রিয়া বা এর পেছনে আর কোনো গল্প আছে কিনা সেসব সম্পর্কে জানতে চাইবো। সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অপূর্ব আলাউদ্দিনকে, যার কথা বলছিলাম যে তিনি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের এডিটর। তিনি অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন, অনুসন্ধানমূলক অনুষ্ঠান তৈরি করেন। অপূর্ব আলাউদ্দিন, এই যে মহাসড়ক বিক্রির যে ঘটনাটার কথা আমরা জেনেছি এবং অনেক মানুষই খুবই অবাক হয়েছে, কারণ মহাসড়কও যে বিক্রি হয়ে যেতে পারে এটা তো কারো ধারণার মধ্যে ছিল না। আপনি কিভাবে শুনেছিলেন এবং তখন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? ধন্যবাদ আপনাকে। সাধারণত আমরা যখন অনুসন্ধান করে থাকি অনেক অভিযোগ এসে থাকে। আপনি জানবেন যে বেশিরভাগ অভিযোগ কিন্তু জমি সংক্রান্ত হয়ে থাকে আর কি, যে তার জমি দখল হয়ে গেছে বা আমার জমি দখল হয়ে গেছে। আমরা যেটা করে থাকি যে ব্যক্তিগত জমি দখল নিয়ে আমরা কখনো কাজ করি না। এই বিষয়গুলো যখন আসে যে জমি দখল নিয়ে, তখন আমার কাছে আমি প্রথমেই ডিনাই করি যে আসলে আমরা তো জমি জমা নিয়ে কাজ করি না। তো উনি আমাকে একটা ইনফরমেশন দিলেন যে আসলে এই জমির পেছনে অন্য কোনো কাহিনী আছে, আপনারা যদি করতে চান আমি আপনি দেখতে অবাক হবেন। আমি বললাম যে অবাক হওয়ার মতো কি আছে আমাকে বলেন। তো উনি বললেন যে যে দাগটা বিক্রি করা হয়েছে সেই দাগটা একটা মহাসড়ক। তো এই কথাটা শুনেই আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে মহাসড়ক বিক্রি হয় কিভাবে আসলে। আমি বললাম যে এর কোনো প্রমাণ না থাকলে তো এটা রিপোর্ট করা সম্ভব না। উনি বললেন যে প্রমাণ আছে। তো প্রমাণ কি? প্রমাণ একটা কাগজ খতিয়ান, একটা দাগ নাম্বার নিয়ে আসে। খতিয়ানটা হচ্ছে যে সিটি জরিপ ৮৫২৫ নম্বর খতিয়ানটা আমাকে উনি ১ম এ হোয়াটসঅ্যাপে পাঠান। তো আমি দেখলাম যে জমির মালিকের নাম হচ্ছে আবুল হোসেন আর শ্রেণী হচ্ছে মহাসড়ক। এই জিনিসটা দেখেই আমি খুব অবাক হয়ে যাই। তো শুধু একটা কাগজের উপর ভিত্তি করে তো আসলে রিপোর্ট করা সম্ভব হয় না। তো এগুলো ক্রস চেক করার একটা বিষয় থাকে। তো আমি ঘটনা শুরু করি হচ্ছে ভূমি অফিস দিয়ে। ভূমি অফিসে গেলাম। ভূমি অফিসে গিয়ে উত্তরা ভূমি অফিস। ১ম এই আমি ওইখানে যাই কাগজটা নিয়ে। গিয়ে দেখি যে ওনাদের ভলিউম বই আছে। তো ভলিউম বইয়ে আমরা চেক করতে থাকি যে ৫,৮২৫ নম্বর খতিয়ানটি আমাকে দেখান। তো কর্মকর্তারা যিনি ছিলেন, ভূমি সহকারী কর্মকর্তা যিনি ছিলেন, উনি আমাকে ভলিউম বই দেখালেন এবং তিনি নিজেও অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। এখানে তো দেখছি যে ব্যক্তির মালিকের নাম ব্যক্তি আর শ্রেণী হচ্ছে মহাসড়ক। তো একটা মহাসড়ক তো কখনোই ব্যক্তির নামে হতে পারে না। উনিও বলতেছেন যে একটা মহাসড়ক তো কখনো ব্যক্তির নামে হতে পারে না, খতিয়ান হতে পারে না। এটা কিভাবে করলো? ওনারাও কোনো জবাব খুঁজে পাচ্ছেন না। তা আমি বললাম যে এই জিনিসটা কে করে আসলে? এই খতিয়ানটা তৈরি করে কে? উনি বললেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আছে ৭ রাস্তার মোড়ে। ওখানে গিয়ে আপনি একটু খোঁজ নিতে পারেন আসলে এটা কিভাবে হয়েছে। আমি ঠিক একইভাবে আমি সেই সেটেলমেন্ট অফিসে যাই, মানে ভূমি জরিপ রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। ওখানে গিয়ে আমি যখন এই বিষয়টা জানতে চাই, ওনারা ১ম এ আমাকে বিভিন্ন দপ্তর ঘুরায়। আপনি ১ম এ আইন শাখায় যান, তারপরে হচ্ছে যে সেটেলমেন্ট অফিসে যান, তারপর হচ্ছে যে অমুকের কাছে যান, তমুকের কাছে যান। এটা অনেক আগের রেকর্ড, এটা দেখানো সম্ভব না। আমরা রেকর্ড রুম ২ বছর ধরে খুলতেই পারি না। কেউ ঢুকতেই পারছে না, আমাদের রেকর্ড কিপার নাই। মানে অনেক নানান অজুহাত দেখায় আমাকে যে এই তথ্য দেওয়ার ব্যাপারে। তখন আমি তথ্য অধিকার আইনে একটা আবেদন করি যে আমার এই রেকর্ডের মানে এই খতিয়ানের পুরো ভলিউমটা আমি চাই আরকি। তো তথ্য অধিকারে আবেদন করার পরে ওনারা আমাকে পরের দিন ডাকেন এবং ডেকে বললেন যে আপনার এই জিনিসটা পাওয়া গেছে, আপনি আসেন। আমি গেলাম। যাওয়ার পরে উনি আমার সামনেই ভলিউম বইটা খুললেন এবং হচ্ছে যে ওয়ার্কিং ভলিউম বলে। ওয়ার্কিং ভলিউমটা হচ্ছে যে এটা কিভাবে ব্যক্তির নামে হয়েছে সেই একটা তথ্য থাকে ওইখানে, ওই ভলিউমটাতে। বিস্তারিত লেখা থাকে। ওখানে গিয়ে দেখা গেল যে উনারাও দেখলেন যে হ্যাঁ, মহাসড়ক একজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। এটা কে করলেন? ভূমি সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা হাজী ইউনুস আলী। বর্তমানে তিনি রিটায়ারমেন্টে আছেন, অবসরে আছেন, যার কারণে তার বক্তব্য আমরা জানতে পারিনি। তো যারা বর্তমানে কর্মরত আছেন তারাও
খুব অবাক যে এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা কিভাবে সম্ভব হলো। ওনারা এই প্রতিবেদনের পরে তারা হচ্ছে যে 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছেন, যে কিভাবে এটা মহাসড়কটা ব্যক্তি নামে হয়ে গেল, রেকর্ড হলো, এটা তারা তদন্ত করে বের করবেন। তো প্রাথমিকভাবে যেটা আমরা ওই কাগজপত্র ঘেটে দেখলাম যে আবুল হোসেন 2005 সালে একটা আবেদন করেন যে এই যে মহাসড়ক হয়েছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে, এই এই মহাসড়কের উপর আমার একটা জমি আছে 24%। কিভাবে তিনি দাবি করলেন যে এটা যখন আরেস্টে করছিল 1948 সালের কথা বলবো আমি, 1948 সালে ওনার বাবা আব্দুল হাকিম, ওনার নামে বেশ কিছু জমি ছিল ওইখানে। তখন এগুলো ডোবা নালা পতিত এরকম জমি ছিল আর কি, তখন রাস্তাটা এত বড় ছিল না। তো ঢাকা টঙ্গী ডাইভারশন রোড প্রকল্প যখন নেওয়া হয় হাতে, তখন এই জায়গাগুলো জমিগুলো হচ্ছে অধিগ্রহণ করে সরকার। তো জমি অধিগ্রহণ করার সময় হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে আপনার জমি অধিগ্রহণ করবে, আপনাকে কিন্তু ক্ষতিপূরণ দিবে। তো এটা ডিসি অফিস এলে শাখা থেকে ক্ষতিপূরণটা দেয়। তো ওই ব্যক্তির দাবি হচ্ছে যে আমার বাবা পুরো ক্ষতিপূরণটা পায়নি। তা আমি বললাম যে আপনি কিভাবে জানলেন যে ক্ষতিপূরণ পায়নি? বলছে আমি এলে শাখা থেকে আমি দেখে আসছি যে আমাকে ক্ষতিপূরণ পায়নি। তা ক্ষতিপূরণ না পাওয়ার কারণে সে দাবি করলেন যে ওইখানে তার কিছু অংশ রয়ে গেছে, এটা সে দাবি করছে। সেইটা দাবি করতেই পারেন, যদি এই ক্ষতিপূরণ না পেয়ে থাকেন তাহলে সেটা দাবি করতেই পারেন। কিন্তু যেটা হচ্ছে যে ভূমি রেকর্ড অফিস আপনার জমি জমার ব্যাপারে দেখবেন যে সিএস রেকর্ড আছে, তারপর ওখানে আরএস রেকর্ড হয়, তারপর হচ্ছে বিএস মানে সিটি জরিপ যেটা বলি এখন আমরা, ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে যে জমিগুলো আছে এগুলো সিটি জরিপ বলা হয়। আমরা বাংলাদেশ জরিপ যেটা চলছে আর কি, এখনো পুরো বাংলাদেশে এই জরিপটা শেষ হয়নি। তো সিটি জরিপটা হয় 2005 সালে। তো আপনার 1948 সালের পরে যখন অধিগ্রহণ করে নিয়ে যায়, এই 2005 সালে প্রায় 38 বছর পরে এসে আবুল হোসেন দাবি করলেন যে তার বাবার কিছু সম্পত্তি রয়ে গেছে। এইটা উনি আবেদন করেন আপনার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে। তো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কাজটা কি আসলে? যখন জরিপ করতে আসে মাঠ পর্যায়ে, আপনার এই জমি এখন বর্তমানে কি অবস্থায় আছে এটাকে ম্যাপ করে তারা। ধরেন এই যে জায়গাটা রাস্তা হয়ে আছে, এটা তারা রাস্তা হিসেবে ম্যাপে উল্লেখ করবে যেটা রাস্তা। আবার যদি পাশে একটা ধরেন ডোবা থাকে তাহলে ওটা ডোবা হিসেবে উল্লেখ করবে। যদি কোনো জমি পতিত অবস্থা পড়ে থাকে ওটা পতিত। কোনো জমি যদি মনে করেন যে এখন ভবন হয়ে গেছে ওটা ভবন দেখাবে, মানে বিভিন্ন শ্রেণী অন্তর্ভুক্ত করে, আগে ম্যাপ তৈরি করে। ম্যাপ তৈরি করে করে দেখে যে এই ম্যাপের রাস্তা, মহাসড়ক, রাস্তা, খাল, নদী, এগুলো সবসময় সরকারের পক্ষে থাকে, খাস জমিও থাকে। তো এই যেগুলো ব্যক্তি মালিকানা থাকে না সেগুলো খাস জমি থাকে। তো এইগুলো এই যে আমি বললাম যে মহাসড়ক, সড়ক, নদী, খাল, এগুলো কখনোই ব্যক্তি মালিক হতে পারে না। আপনার জমি অধিগ্রহণ করা হয় ডিসি অফিসের মাধ্যমে, সরকারি জমিগুলো। তো ডিসি অফিসের কাছ থেকে উনি টাকা বরাদ্দ দিয়ে দেয় যে এত টাকা আমার ক্ষতিপূরণ দিতে হবে, আমি এই টাকাটা তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তুমি আমাকে এই জমি বুঝাই দাও। ডিসি অফিস তখন জমিটা বুঝাই দিবে। রাস্তা কিন্তু হয়ে যাবে, আপনার সড়ক ও জনপথ অধিদপ্তর কিন্তু রাস্তা তৈরি করে ফেলছে। এখন ডিসি অফিস টাকা দিল কি দিল না সেটা ডিসি অফিসের ব্যাপার। সড়ক ও জনপথ অধিদপ্তর এটা দেখবে না, সে রাস্তা তৈরি করে ফেলবে এবং রাস্তা দিয়ে মানুষ গাড়ি চলাচল করছে। এখন যদি আবুল হোসেন দাবি করে যে মহাসড়কের একাংশের টাকা সে পায়নি, সে ডিসি অফিসের বিরুদ্ধে মামলা করতে পারে। কখনোই বলতে পারবে না যে এই মহাসড়কটা আমাকে দখল দিয়ে দেন, মামলা করতে পারবে। কিন্তু তিনি করলেন কি, সেটেলমেন্ট অফিসে গিয়ে একটা আবেদন করলেন। আবেদন করার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি মানে যে কর্মকর্তা, ওই কর্মকর্তা তাকে ওই রেকর্ডটা দিয়ে দেন। কারণ হচ্ছে কি ওইখানে শুনানি হয়, দুই পক্ষে শুনানি হবে। দুই পক্ষের শুনানির সময় কিন্তু আপনার উভয় পক্ষে ডাকতে হবে শুনানিতে। সড়ক ও জনপথ অধিদপ্তরকেও ডাকতে হবে, ব্যক্তিকেও ডাকতে হবে। তো যার কাগজপত্র স্ট্রং, যে কাগজপত্র দেখাতে পারবে তার পক্ষেই রায়টা যাবে। কিন্তু আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং তাদের সাথে দেখা করে যেটা জানতে পেরেছি যে তারা এই ধরনের কোনো নোটিশ পাননি, এই ধরনের কোনো যে এইটা যে ব্যক্তি মালিকানা দাবি করা হচ্ছে তাদেরকে কখনোই জানানো হয়নি। আমার রিপোর্টের পরে তারা জানতে পেরেছেন যে এই জমি একজন ব্যক্তিকে লিখে দেওয়া হয়েছে, তারা এই ব্যাপারে তাহলে কি বিষয়টা এমন হচ্ছে যে খুবই স্থানীয় পর্যায়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এরকম ঘটনা ঘটে থাকতে পারে? আমি এই অনুসন্ধান করতে গিয়ে আসলে শুধু এই কাগজের পেছনেই পড়ে থাকিনি, আমি ব্যক্তি খোঁজার পেছনেও ছুটেছি যে আসলে এই ঘটনাটা আসলে কি ঘটেছে। আপনি দেখে থাকবেন এটা শুধু মহাসড়কের একটা অংশ
শুধু তাই নয়, এখানে উত্তরা আবাসিক এলাকাও, আপনি এই উত্তরা আবাসিক এলাকাটাও কিন্তু 1965 সালে জমি অধিগ্রহণ করেছে সরকার, তখন পাকিস্তান আমলে এটা ইয়ে ছিল। আহ, এইটা তারপর ডেভেলপ হয়েছে, তো আমরা বেশ কিছুদিন হলো আর কি, বেশি সময়ও না। তো এই 1965 সালে যখন জমি অধিগ্রহণ করে উত্তরা প্রকল্প, মানে উত্তরা মডেল টাউন হিসাবে, তখন উত্তরা মডেল টাউনের ওই জমিগুলো কিন্তু এরকম বিভিন্ন লোকজনের কাছ থেকে কিন্তু তারা জমি অধিগ্রহণ করে। আপনি দেখে থাকবেন যে রাস্তার দুই পাশে বা মহাসড়কের দুই পাশে বলেন, রাস্তার দুই পাশে বলেন, কিছু কিছু জায়গা উত্তরা রাজুক কাউকে বরাদ্দ দেয়নি, খালি ফেলে রেখেছে, মানে এখনো পতিত অবস্থায় আছে, মানে কোনো বিল্ডিং নাই, কোনো কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। এই জায়গাগুলো আমরা দেখেছি যে বেশিরভাগই হচ্ছে যে মামলা মোকদ্দমা চলছে, ব্যক্তি হয়তো বা টাকা পয়সা পায়নি, সে অধিগ্রহণ করেছে, অধিগ্রহণের টাকা পয়সা পায়নি, সে মামলা করে দিয়েছে। তো সে মামলা করার পরবর্তীতে মামলার শুনানি এখনো শেষ হয়নি। মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজুক দাবি করতে পারবে না যে এই জমি তার। প্লট হিসাবে প্লট তৈরি করে রেখেছে, কিন্তু কাউকে বরাদ্দ দিতে পারবে না। সে ফাইট করে যাবে, কিন্তু কাউকে বরাদ্দ দিতে পারবে না। যখন রায় হবে তখনই সে হচ্ছে যে এটা বরাদ্দ দিবে। ঘটনার সূত্রপাত হচ্ছে ওইখান থেকে। ঘটনার সূত্রপাতটা হচ্ছে এই যে কিছু কিছু ফাঁকা ফাঁকা জমি আছে, এই জায়গাগুলো কিছু দালাল শ্রেণীর চক্র আছে এখানে, যে এই জায়গাগুলো দখল করার জন্য তারা বিভিন্ন কাগজপত্র তৈরি করে, দলিল তৈরি করে। তো এরকমই মহাসড়কের ওই অংশটুকু তারা যেটা করছে, যখন বিক্রি করেছে তখন কিন্তু মহাসড়ক কথাটা দলিলে উল্লেখ করেনি, এখানে একটু ফাঁকফোক করে রেখেছে। কারণ মহাসড়ক যদি দলিলে উল্লেখ করে যে এই জায়গাটা মহাসড়ক, তাহলে রেজিস্ট্রি হবে না, কখনোই ভূমি রেজিস্টার অফিস এটা রেজিস্ট্রি করবে না, কারণ কখনোই মহাসড়ক রেজিস্ট্রি হতে পারে না। জাতীয় সংসদ ভবন যদি আপনি উল্লেখ করেন, এটা কখনো রেজিস্ট্রি হবে না। নদী নালা, নদী খাল, এগুলো যদি কখনো উল্লেখ করেন যে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে, তখন এটা হবে না। তখন তারা করলেন কি, আমরা রেজিস্ট্রি অফিসে গেলাম, যে বললাম যে আপনারা এটা কিভাবে রেজিস্ট্রেশন করে দিলেন, যে একটা মহাসড়ক বিক্রি রেজিস্ট্রেশন তো করা যায় না। তো ওনারাও আমাদের সাথে একমত হলেন যে হ্যাঁ, আইনগতভাবে মহাসড়ক কখনো রেজিস্ট্রি করা যায় না। তা আমি বললাম তাহলে কিভাবে করলেন? ওনারা অনেক ঘাটলেন, ঘেটে ঘুটে দেখলেন যে এই যে দালাল চক্রটা বা এই যে অসাধু চক্রটা, এরা করলেন কি, নকল খতিয়ান বের করছেন, দাগ নাম্বার ঠিক রেখেছেন, শ্রেণীর জায়গায়, মহাসড়কের জায়গায় চালা, মানে যেই জমিগুলো বিক্রি করা যাবে পতিত, এরকম দেখিয়ে দেখিয়ে তারা জমিটা রেজিস্ট্রি করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে দুজন যিনি ক্রেতা এবং বিক্রেতা, এই দুইজনের সাথে আগে থেকে পূর্ব পরিচিত ছিল তারা। এই যে এই যে এই পূর্ব পরিচিত ছিলেন, এবং তারা পরিকল্পিতভাবে এই জিনিসটাকে ভোগ দখল করার জন্য একটা পরিকল্পনা করেন। কিভাবে করেন? ওইখানে দেখতে হবে যে এমন একজন লোককে খুঁজে বের করা হয়েছে যার জমি ছিল আগে, যার বাবার জমি ছিল বা দাদার জমি ছিল, এরকম লোকজনকে খুঁজে বের করা হয়েছে। তো ওনার সাথে যেটা হচ্ছে যে গোপন একটা চুক্তি করা হয়েছে, আচ্ছা তোমার তো এরকম ছিল, তুমি একটা আবেদন করো, ওখানে বাকি কাজগুলো আমি করব। এই চক্রটা এইভাবে কাজ করে। তখন করলো কি, ওকে দিয়ে আবেদন করাইছে সেই আপনার 7 রাস্তার যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে, আবেদন করিয়ে সে রেকর্ডটা বের করে নিয়ে আসে। কিন্তু ওই যে মহাসড়ক শ্রেণীটা, এইটা তো থেকে গেল, এই জায়গাটা ওরা ধরা খাইছে। মানে এটা অনেক সময় আমরা স্কিপ করে যাই, আমাদের চোখে ধরা পড়ে না। যদি মহাসড়ক এখানে না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা এত সামনে আসতো না। আর আমি এই জায়গায় একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে তার মানে তারা জানতো যে এটা মহাসড়ক, এবং তারা আরেকজন কিনলো কেন? তাদের উদ্দেশ্যটা কি এখানে? উদ্দেশ্যটা ছিল যে পাশে যে পতিত জমিগুলো আছে, মানে রাজুকের যে প্লটগুলো আছে, এইগুলোকে দখল করা, উদ্দেশ্য হচ্ছে এটা। এখন খালি জায়গা পড়ে আছে, কাউকে বরাদ্দ দেয়নি রাজুক, তো এই জায়গাগুলো তো ছোট ছোট দোকানপাট করে কেউ মার্কেট বানাচ্ছে, কেউ ই করছে, যার কেউ কেউ কাউন্টার বানিয়ে ব্যবসা করছে। তো এখন আমি যদি একটা দলিল তৈরি করতে পারি, আমার যদি পেশি শক্তি থাকে, আমার যদি আরো আমি টাকা খরচ করি, এই জমির দাম ধরেন ওইখানে আছে 5 কোটি টাকা, ধরে ধরে নিলাম, আমি যদি 1 কোটি টাকা খরচ করি, যে আমি 1 কোটি টাকা খরচ করব, বিনিয়োগ করব জাস্ট, তাহলে আমি এই 5 কোটি টাকা সম্পত্তিটা দখল করতে পারছি। এই 1 কোটি টাকা কোথায় কোথায় আমি বিনিয়োগ করব? এই 1 কোটি টাকা হচ্ছে আমি ভূমি অফিসে বিনিয়োগ করব, এই 1 কোটি কিছু অংশ বিনিয়োগ করবো এসিল্যান্ড অফিসে আমাকে নাম জারি দেওয়ার জন্য, কিছু অংশ বিনিয়োগ করবো প্রশাসনে, যারা হচ্ছে যে এই জিনিসটা দেখভাল করবেন, মানে ঝামেলা না করে। তারপর কিছু অংশ বিনিয়োগ করবো পেশি শক্তি, মানে স্থানীয় মাস্তানদেরকে দিব কিছু। এরকম করে করে ভাগ ভাটরা করে তার আমার কাছে একটা লিস্ট আসছে যে কে কত টাকা ঘুষ কাকে দেওয়া হয়েছে। যদিও আমরা এটা অনিয়ার করিনি, কারণ হচ্ছে যে দালিলিক প্রমাণ সেভাবে আমরা পাইনি, বাট আমাদের কাছে একটা
লিস্ট আসছে যে কাকে কত টাকা দেওয়া হয়েছিল এই জমি দখলের পেছনে বা এটাকে এই না, কাজের আপনি পেছনে। যদি কারো নামও উল্লেখ না করেন, তারপরে তো কিছু বিষয় স্পষ্ট যে অনেকগুলো আহ, আম, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সাথে জড়িত আছে। হুম, সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আসলে এই যে ধরেন 1 কোটি টাকা যদি আমি তারা ইনভেস্ট করে থাকে 5 কোটি টাকা হুম। ইনকামের জন্য, তাহলে এই ডিস্ট্রিবিউশন পয়েন্ট গুলো আসলে কোন কোনগুলো আপনি পেয়েছেন? ধরেন আমি অসঙ্গতির জায়গাগুলো বলবো। অসঙ্গতির জায়গাগুলো যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত যে দাগ দিয়ে RS রেকর্ডের 2007 নম্বর দাগ দিয়ে এইটা নেওয়া হয়, আবেদন করা হয় যে আমি 2007 দাগের আমি এই 2টা জমি পাই, আবুলেশন সেভাবে আবেদন করে। কিন্তু আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখি এই 2007 দাগ অস্তিত্ব নেই, মানে ম্যাপের মধ্যে 2007ই ছিল না। RS রেকর্ডের যে মৌজা দেখানো হচ্ছে ফয়দাবাদ মৌজা, ফয়দাবাদ মৌজার আমি সবগুলো ম্যাপ তৈরি উঠালাম, ম্যাপ উঠে দেখি যে 2006 পর্যন্ত শেষ দাগ, এরপরে নাই। ওইখানে একটা কারসাজি হয়েছে সেটেলমেন্ট অফিসে, কারণ সেটেলমেন্ট অফিস কর্মকর্তা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে ওইখানে 2007 দাগ নাই, আমি কিভাবে দেব? এক নাম্বার। ওটা যদি খতিয়ান হয়েও যায়, এটা ভূমি অফিসে খতিয়ানটা চলে আসে, খতিয়ান হয়ে গেলে এটা কখনোই এই মহাসড়ক আপনার বিক্রি হবে না, কখনোই বিক্রি হবে না। বিক্রি হবে না কারণ রেজিস্ট্রার অফিস হচ্ছে যেটা আটকে দিবে, রেজিস্ট্রার অফিস আটকে দিবে, এবং হচ্ছে যে রেজিস্ট্রার যদি বিক্রি করতেও যায় তখন গিয়ে রেজিস্ট্রার অফিসে গিয়ে ধরা পড়বে যে খতিয়ানটা তো মহাসড়ক, এটা বিক্রি হবে না। বা রাজুকের অ্যাকোয়ার করা জায়গা গেজেট আছে, সেটাও বিক্রি হবে না। এই জিনিসগুলো ওখানে বিক্রি হয়ে গেছে, তার মানে এখানে একটা লেনদেনের আভাস পাওয়া যায় যে লেনদেন না হলে এটা বিক্রি হওয়ার কোনো চান্স নাই আসলে। তারপরে হচ্ছে যে এটা এসিল্যান্ড অফিসে, এরপরের ধাপটা হচ্ছে এসিল্যান্ড অফিস। আমি জমি কিনলাম, কেনার পরে কিন্তু আমি মালিকানা পাকাপোক্তভাবে হলাম না। আমাকে এসিল্যান্ড অফিসে একটা আবেদন করতে হবে যে আমার নামে খতিয়ান করা হোক, খারিজ দেওয়া হোক, আমি খাজনা দিব। তখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো আর কি, যে আমি এখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো আর টাকা জমা রাখবো। মানে জমির ক্ষেত্রেও ঠিক তাই, মিউটেশন করতে হবে, নামজারি করতে হবে, তারপরে হচ্ছে আপনি খাজনা দিবেন, এরপর আপনি পাকাপোক্তভাবে মালিক হবেন। তো সেখানেও যদি এটা করতে যান, এই এসিল্যান্ড অফিস তার সার্ভেয়ার আছে, কানুনগো আছে, তারা গিয়ে আবার সরজমিনে দেখবেন যে উনি যে জমিটা কিনলেন, যে দাগ নম্বরগুলো এখানে উল্লেখ করা হয়েছে দলিলে, এই দাগগুলোতে আসলে কি কি আছে আমরা দেখে আসি, আর এটা কার দখলে আছে। আসলে উনি যে বলছেন যে RS এর 207 নম্বর দাগ, এটা আসলে 207 নম্বর দাগ ছিল কিনা। তো ওনারা যদি যাচাই করতে যাইতেন তাহলে প্রথমে ধরা পড়তো যে 2007 দাগটা নাই। তার মানে আমি যাচাই করতে যদি না যাই, তার পেছনেও তো একটা উদ্দেশ্য থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই উদ্দেশ্য থাকতে পারে, কারণ হচ্ছে যে এখানে ছিলেন কোনোভাবেই দায় এড়াতে পারবে না, যে উনি বলতে পারবেন না যে এটা আমি কাজের ভুলে আমি ভুল হয়ে গেছে, বা আমার এটা অনেক কাজের চাপে, উনি তাই বলেছেন যে অনেক কাজের চাপে ভুল হয়ে গেছে। এটা তার বলার কোনো একটি না, তার কাজটাই হচ্ছে যে যাচাই বাছাই করা। এবং উনি দোষ দিচ্ছেন যে ওনার 3টা ধাপ পেরিয়ে তার কাছে আসে। উনি বলছেন যে এখানে সার্ভেয়ার ছিল, কানুনগো ছিল, তারা এটা করেছে। তো যেই সার্ভেয়ার ছিলেন বা যে ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন, আমরা তাকে, তিনিও অবসরে রিটায়ারমেন্ট চলে গেছেন। তো আমরা অবসরে থাকা ব্যক্তিকে তার মোবাইল নম্বরে কথা বলি, তখন তিনি বলছেন যে ভাই ভুল হয়ে গেছে। এটা আমিও জানি যে এটা ভুল হয়ে গেছে, মানে জাস্ট সরল স্বীকারোক্তি যে ভুল হয়ে গেছে, এটা ইচ্ছেকৃত সংশোধন ভুল। করার সুযোগ আছে। উনি আবার বলছেন যে এটা সংশোধন করারও সুযোগ আছে, কিন্তু সংশোধন হয়েছে, নামজারি বাতিল হয়ে গেছে, তদন্তে ধরা পড়ছে 10 বছর পরে গিয়ে। কিন্তু এই 10 বছরে কি হলো? 10 বছরে আমি জমির মালিক হয়ে গেছি, আমি জমির মালিক হয়ে এটা ব্যাংকে মর্গেজ রেখেছি, ব্যাংক থেকে টাকা তুলেছি, আমি লাপাত্তা হয়ে গেছি। এখন তো আমাকে ধরা ছোঁয়ার বাইরে, আমি যদি আমাকে যদি ব্যাংক তো আমাকে ধরতেও পারবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো এই 10 বছর একটা ভুলের মাসুল কিন্তু আপনি খুব সহজে স্বীকার করলেই হবে না। এটার আপনার ফৌজদারি অপরাধ, এই অপরাধের শাস্তি অপূর্ব, এটার আমি দুদক একটা যদি জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে এটার এই জমি দেখিয়ে কি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে কিনা? লোন নেওয়ার ব্যাপারটাও আমি ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম যে আসলে এটা কিভাবে ব্যাংক এই ভুলটা করলো, কারণ ব্যাংকের তো এই ভুলটা করার কথা ছিল না। তখন আমি ব্যাংকের সাথে যোগাযোগ করি, ব্যাংক থেকে কিছু কাগজপত্র বের করি। সেই কাগজপত্র আমরা বিশ্লেষণ করে দেখি যে এই ব্যক্তি, যে ব্যক্তি এই লোনটা নিয়েছেন, তিনি ছিলেন মূলত একজন গাড়ি ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে তিনি গাড়ি ইম্পোর্ট করে গাড়ি বিজনেস করতেন। তো সেই বিজনেসের পারপাসে উনি হচ্ছেন যে একটা লোন আবেদন করেন তার ব্যাংকে।
লোন আবেদন করলে উনি ব্যাংক সভাপতি তার কাছ থেকে মর্গেজের কিছু চাবে, জমি সম্পত্তি চাবে। উনি থার্ড পার্টি, মানে আমার জমি না, ধরেন আপনার জমি আমি ব্যাংকে বন্ধক রেখে আমি লোন নিব, আপনার সাথে আমার সেই গুড রিলেশনটা আছে। এখন আপনার জমিটা হচ্ছে গাজীপুরে, মানে গোলাম ফারুক যে লোনটা নিয়েছেন সেটা হচ্ছে যে একজন থার্ড পার্টির মাধ্যমে নিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈরের একটা জমি দেখিয়ে 326 শতাংশ। ব্যাংক দেখলো যে এই যে জমি দেওয়া হয়েছে 15 কোটি টাকার লোনে এই টাকাটা কাভার করে না, মানে জমির মূল্য কম। তখন ব্যাংক বলছে তুমি আমাকে আরো কিছু দাও, মানে অ্যাটাচমেন্ট দাও। তখন অ্যাটাচমেন্ট দিতে গিয়ে উনি এই সম্পত্তিটা দিয়েছেন। এই সম্পত্তিটা দিয়েছেন কিভাবে? এখানে গোলাম ফারুক দাবি করতে পারেন যে আমি তো মহাসড়ক কিনি নেই, আমি কিনছি রাজযোগের সাথে বিরোধ থাকা একটা প্লট, সে 2টা দাগে জমি কিনেছে। ওই চালাকিটা একটা একটা আমি এই ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা জিনিস দেখলাম, যারা চতুর ব্যক্তি তারা কিন্তু ঘটনাকে প্যাচ খাওয়াইতে থাকে, মানে এত প্যাচাবে যে সহজে মানুষ ধরতে পারবে না ওই জিনিসটাকে। মানে আসলে এত সরল ভাবে তো যদি বুঝাই দেওয়া হয় তাহলে সবাই ধরে ফেলতে পারবে। যদি সরাসরি মহাসড়ক বন্ধক রেখে আমি ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংকও ধরতে পারবে, পাবলিকও ধরতে পারবে, যে কেউ ধরতে পারবে, এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য অনেকগুলো প্যাচ খাটাইছে এখানে। কিভাবে খাটাইছে? উনি আবুল হোসেন থেকে 2টা দাগের জমি কিনছে, 2টা দাগ দেখাইছে দলিলে। ওই যে রাজুকে যে প্লট যেখানে দেখাচ্ছে ওইখান থেকে সে 2টা দাগে জমি পায়, এরকম করে সে আবেদন করেছিল ভূমি রেকর্ড অফিসে। একটা হচ্ছে রাজুক থেকে জমি পায়, আর একটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে জমি পায়। একটা হচ্ছে যে 8,525 নম্বর খতিয়ান, একটা হচ্ছে 5,826 নম্বর খতিয়ান। 5,825 নম্বর খতিয়ানটা হচ্ছে মহাসড়কের, 5,826 নম্বর খতিয়ানটা হচ্ছে রাজুকের প্লট। এই 2টা খতিয়ানে সে পেয়ে যায়। তখন এই লোকটা গোলাম ফারুক করলেন কি, 8,526 নম্বর খতিয়ানটা সে কিনছে মূলত, কিন্তু তার দলিলে উল্লেখ করছে 5,825। বলছে যে আমি যদি এই জমি দখল করতে না পারি তাতে আমি ওইটা যাতে দখল করতে পারি। মানে 2টা খতিয়ান একই দলিলে যদি উল্লেখ করা হয় তখন ভাবতে হবে যে ধরেন আমি একটা মোবাইল কিনবো, আমার গ্যারান্টি কি এই মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তখন দোকানদার বলে যে আপনি এই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, আপনি 1 সপ্তাহের মধ্যে আসলে আমি আপনাকে একটা নতুন মোবাইল দিব। তো জমি কেনার ক্ষেত্রেও এরকম হয় যে ভাই যদি আমি এই জমিটা কিনছি, এটা যদি আমি ভোগ দখল করতে না পারি তাহলে কি করব? তখন তাকে আরেকটা খতিয়ান নাম্বার দেওয়া হয় যে আমার ওই খতিয়ানও জায়গায় আছে একই পরিমাণ, আপনি এটা না পারলে ওটাতে যাবেন। তখন সেগুলো কি মহাসড়কের দাগটাও তুলছে, এই রাজুকের দাগটাও তুলছে, যেটা টিকে। এখন উনি লোন আমার শুধু সহজভাবে শেষ 2টি প্রশ্ন জানার থাকবে। সেটা হলো যে আমরা প্রথমে শুনেছি যে মহাসড়ক বিক্রি হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে যে সেখান থেকে ব্যাংকের লোনও নেওয়া হয়েছে। তাহলে এই মহাসড়ককে কেন্দ্র করে যদি ছোট করে বলেন যে কি কি ঘটনা ঘটেছে। এক্ষেত্রে যেটা ঘটেছে যে প্রথমত উনি ভূমি রেকর্ড অফিস থেকে 2টা ভুয়া দাগ নাম্বার দিয়ে 2টা রেকর্ড তার পক্ষে নিয়ে নেয়, যেটা কাগজে কলমে স্বীকৃত পেয়ে যান যে উনি মহাসড়কের মালিক। স্পষ্টভাবেই লেখা আছে মহাসড়কের মালিক আবুল হোসেন, আর রাজুকের একটা প্লট 10,537, এটার মালিকও আবুল হোসেন। এই 2টা জিনিস, এই অস্তিত্বহীন দাগের বিপরীতে 2টা খতিয়ান তিনি পেয়ে যান এবং জমি পেয়ে যান কাগজে কলমে। বাস্তবে এই জমির কোনো অস্তিত্ব নাই, একটা মহাসড়কে আর একটা, সেটা আমরা উত্তরা আবাসিক এলাকায় পাইনি খুঁজে। এই 2টা দলিল শুধু কাগজ বিক্রি হয়েছে এখানে। আমি যেটা বলবো যে তখন এই 2টা কাগজ ক্রেতা এবং বিক্রেতা যোগসাজশে এটা দামি ক্রেতা। আমি এখানে আপনি শুনে থাকবেন যে ভূমিমন্ত্রীও এটা ধরতে পেরেছেন, বলছে কোনো ক্রেতা জেনে শুনে এরকম মহাসড়ক কিনতে যাবে না, কোনো ক্রেতা জেনে শুনে এরকম রাজুকের বিরুদ্ধে থাকা জমি কিনতে যাবে না। কখন কিনতে যাবে? দামি ক্রেতা হিসাবে, যে আমি শুধু কাগজ কিনবো, কাগজটা কিনে এটা কোনো রকমের ব্যাংকে জমা দিয়ে আমি টাকাটা তুলে নিব। এটা হচ্ছে যে বিষয়। আর ব্যাংক কি করেছে? ব্যাংকও তো জেনে শুনে এটাকে মর্টগেজ হিসেবে বা কোনো হিসেবে ব্যাংক যেটা করেছে, ব্যাংকের বক্তব্য আমরা স্পষ্ট এখনো পাইনি। ব্যাংক যেটা করেছে যে তার গাজীপুরে যে অংশের জমি, উনি বারবার বলছেন যে গাজীপুরের অংশের জমিটাই আমরা মূলত নিয়েছিলাম, কিন্তু এটা কাভার করে না দেখে, মূল্য কাভার করে না দেখে আমরা অ্যাটাচমেন্ট চেয়েছি, সেই অ্যাটাচমেন্ট হিসেবে তিনি আমাদেরকে এই জমিটা
মানে এই সম্পত্তিটা দিয়েছেন। এখন তাদের লয়ার ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে আমরা হাইকোর্ট থেকে রায়ও পেয়েছি যে এই জমি ভোগ দখল করার জন্য। কিন্তু কোর্টকে আপনি যখন কাগজপত্র উপস্থাপন করবেন, কোর্ট তো সরাসরি নিজে এসে দেখবে না যে এটা কোন জমি। কোর্টকে বুঝাইতে হবে যে এই জমি কিন্তু এইটা, এই জমি এইটা। কিন্তু নিশ্চয়ই কোর্ট জানে না, আদালত জানে না যে এটা আসলে মহাসড়কের দাগ। যদি জানতেন এই রায় দিতেন না। তাহলে ফাইনালি কি লোনটা কি যে অ্যামাউন্ট তারা রিকোয়ার করে ব্যাংক থেকে সেটা কি স্যাংশন হয়েছে কিনা? হ্যাঁ, স্যাংশন হয়েছে এবং তিনি কিছু কিস্তিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি কিস্তি দেওয়া বন্ধ করে দেন এবং হচ্ছে যে সেই টাকা গিয়ে 30 কোটি টাকা গিয়ে থাকে। যখন শেষ পর্যন্ত গিয়ে 30 কোটি টাকা যখন থাকে তখন গিয়ে ব্যাংক হচ্ছে যে আদালতের দ্বারস্থ হয় এবং হচ্ছে যে এটা নিলামে তুলে, প্রথমে নিলামে তুলে কেউ কিনে না, কারণ হচ্ছে যে এই জমি কেউ কিনবে না, খুব স্বাভাবিক। তখন আদালতের কাছ থেকে বলে যে ভোগ দখল করার জন্য, সে ভোগ দখল করে এবং এই শেষ পর্যন্ত গিয়ে এটা এক ব্যক্তির জমির উপরে গিয়ে দখল করে। আচ্ছা, সব শেষে যেটা জানতে চাই যে এগুলোর কিছু অংশ আমরা আপনার প্রতিবেদনের মাধ্যমে জেনেছি, এর ভেতরের কোন অংশটুকুতে গিয়ে আপনি চমকে গেছেন বা হচ্ছে মনে হচ্ছিল যে এটা অনেক প্যাচ লেগে গেছে, আমি জট খুলতে পারবো না, এরকম কোনো ব্যাপার হয়েছিল কিনা? হ্যাঁ, প্যাচ তো ছিলই, কারণ হচ্ছে যে এই ভদ্রলোক যেটা করেছেন যে সরাসরি জমি কিনে নেয়। এই ভদ্রলোক করেছেন কি, আবুল হোসেন থেকে তার ওয়াইফের নামে আগে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছেন। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে একদিন পরে তার নামে এটা রেজিস্ট্রি করেছেন। এই একটা প্যাচ লাগিয়েছেন তিনি। আরেকটা প্যাচ লাগিয়েছেন 2007 আরএস রেকর্ডের 2007 যে দাগটা, এই দাগের বিপরীতে কোন দাগ আসছে, এই দাগের বিপরীতে কোন দাগ আসবে, এটা কিন্তু আপনি ম্যাপ দেখে সরাসরি বলতে পারবেন না। এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি বলতে পারবো না, এটা ভূমি এক্সপার্ট ছাড়া এটা বলা সম্ভব না। ভূমি এক্সপার্টও কাগজ দেখে বলতে পারবে না। এখন সিএস ম্যাপ, আরএস ম্যাপ এবং সিটি জরিপের ম্যাপ, তিনটা ম্যাপের উপর ম্যাপ রেখে প্যান্টাগ্রাফ করে এটাকে বের করতে হয়। এটা ভূমি বিশেষজ্ঞ এবং সেটেলমেন্ট অফিস ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না যে 2001-এর বিপরীতে কোন দাগ আসছে, ওই দাগের বিপরীতে কোন দাগ আসছে, এই দাগটাই সেই দাগটা কিনা, মানে আমি যে জমির উপরে বসে আছি এই দাগটাই সেইটা কিনা, এইভাবে সহজভাবে আপনি বুঝতে পারবেন না। এটা এই যে প্যাচগুলো, এই প্যাচগুলো সে ইচ্ছাকৃতভাবে ডাবল করে রেখেছে যাতে প্যাচটা কেউ ধরতে না পারে। ভূমি অফিস, সেটেলমেন্ট অফিসও যখন ভূমি রেকর্ডগুলো দেখলেন, ম্যাপগুলো দেখলেন, তখন বুঝতে পারছেন যে এখানে একটা ঘাপলা তৈরি করে রাখছেন। তো এই ছিল আজকের ঘটনার পেছনের ঘটনা, মহাসড়ক বিক্রি হয়ে যায়। আসলে আমার কাছে মনে হয়েছে যে যারা এই ধরনের কাজ করে, পরিকল্পনা করে, তাদের মাথায় অনেক বুদ্ধি, না হলে এত প্যাচ লাগানো এবং সেটার মাধ্যমে ফায়দা হাসিল করা কিভাবে সম্ভব? যারা প্রতিবেদন তৈরি করে তারা যখন এইসব ঘটনার মধ্যে পড়ে তখন তাদেরকেও সেসব বিষয়ে কিছুটা হলে শিক্ষিত হয়ে উঠতে হয়। এইভাবে আমরা ঘটনার পেছনে অনেক ঘটনা জানতে পারছি। আশা করছি সামনের দিনগুলোতে, অন্য পর্বগুলোতে আরো অনেক কিছু জানতে পারবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।